নমস্কার, গুড ইভিনিং। এএমএস মোশন পিকচার্স প্রেজেন্ট আড্ডা বইতনুতে আমি অনু প্রত্যেক দিনের মতন চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে। যেমনটা আমি বলি প্রত্যেক দিনই আমাদের একটা স্পেশাল এপিসোড থাকে, তেমনি আজকেও কিন্তু স্পেশাল এপিসোডই আমাদের, কারণ প্রত্যেকদিন কিছু না কিছু টপিক নিয়ে আমরা চলে আসি আড্ডা দিতে। তেমনি আজকেও আমি চলে এসেছি অবশ্যই টপিক, যেমন প্রত্যেকদিন আমাদের এপিসোডে কেউ না কেউ কোনো না কোনো গেস্ট আসেন, আজকেও একজন গেস্ট আছেন, তবে আজকে একটু অন্যভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই গেস্টকে। অন্যদিন তো প্রথম থেকে আমাদের সঙ্গে থাকেন, আজকে আমরা একটু স্পেশাল ভাবে ওনাকে প্রেজেন্ট করতে চাই, কারণ আজকে আমাদের আড্ডার যে বিষয়বস্তু তা কিন্তু প্রত্যেক দিনের তুলনায় বা প্রত্যেক দিন যেসব নিয়ে আমরা আড্ডা দিয়েছি তার থেকে একটু আলাদা, একটু অন্য স্বাদের। আপনাদের ভীষণ ভালো লাগবে, তবে আমি শুরুতে এটা বলতে চাই না, কারণ আমি চাই তোমরা আমাদের এই প্রোগ্রামটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমাদের এএমএস মোশন পিকচার্স এর যে পেজটি আছে তার লাইক করতে হবে, আর যে ইউটিউব চ্যানেলটি আছে তা সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমাদের এই সুন্দর সুন্দর এপিসোড গুলো তোমরা মিস না করে যাও। কি মিস না করে যাও, তার জন্য আমাদের এই পেজটিকে লাইক করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আজকে আমাদের বিষয়বস্তু বলাটা ভুল হবে, কারণ আজকে আমাদের সঙ্গে যিনি আসছেন গেস্ট হিসেবে, আহ তিনি একজন পেশায় শিক্ষক। তিনি শুধুমাত্র যে শিক্ষক স্কুলের মধ্যেই একটা গণ্ডির মধ্যেই যে পড়ান তা নয়, তার বাইরে ওনার আরেকটি পরিচয় আছে। উনি কিন্তু নানান দেশ বিদেশের ছাত্রছাত্রীদেরকেও উনি ইন্টারনেটের মাধ্যমে পড়াশুনো করান, শিক্ষাদান করেন। প্লাস তার বাইরেও যারা পড়াশুনো করতে পারছে না টাকা পয়সার জন্য তাদেরকেও হেল্প করেন, শিক্ষাদান করেন। তার কথায় তো আসবো, তার আগে আমি এই পড়াশুনো নিয়ে আজকের সমাজে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা একটু আড্ডা দেবো, আলোচনা করবো। তাই বন্ধুরা, যারা আমার এই প্রোগ্রামটি দেখছো, আড্ডা বেতনুতে অনুর সঙ্গে আড্ডা দিতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো বা ইনবক্সে জানাও আমার সঙ্গে আড্ডা দিতে চাও, আমরা তোমাদেরকে সরাসরি আমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ করে দেবো। যেমনটা আমরা জানি, ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, বিভিন্ন রকমের বিভিন্ন ফ্যামিলির বাচ্চারা আমাদের স্কুলে পড়াশোনা করতে আসতো, ছোট্টবেলার যে স্কুল, ইনফ্যাক্ট বড় বেলাতেও। কিন্তু বড় বেলার স্কুলগুলোতে কি হয় না, এখনো আজও যখন আমরা কোনো স্কুলে অ্যাডমিশন নিতে যাই, সবার আগে স্কুলগুলোতে দেখে প্যারেন্টস কি করে, কোন ফ্যামিলি থেকে বিলং করে। তার বাইরেও কিছু কিছু স্কুল আছে যেখানে প্যারেন্টস কি করে দেখে না, বাচ্চাদের ট্যালেন্টটাকে দেখানো হয়, তারপর স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়। তো সেরকমই আজকে আমরা গল্প শুনবো। যিনি আমাদের গেস্ট আছেন, নামটি প্রথমে রিভিল করবো না, প্রোগ্রামটা দেখো, তারপর আস্তে আস্তে রিভিল করবো। তো পড়াশোনার ব্যাপারে যেটা বলছিলাম যে শুরুতেই, আহ আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে যে বলেছিলাম যে আমাদের আজকের যিনি গেস্ট আছেন, যার সঙ্গে আমরা আজকে আড্ডা দেব, সেই গেস্টের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। তিনি কিন্তু একজন শিক্ষক একাধারে, তার পাশাপাশি উনার একটা চার দেওয়ালের মধ্যে গণ্ডির মধ্যে আটকে থেকে শিক্ষকতা করেন না, উনি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের বাচ্চাদেরকেও শিক্ষাদান করে থাকেন। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন জায়গায় গিয়ে যারা পড়াশোনা করতে পারছে না তাদের মধ্যে শিক্ষাদান করে থাকেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর প্রসেনজিৎ কর্মকার। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাকে পেয়ে আজ ভীষণ আপ্লুত। প্রথমে আমি আপনার কাছে একটি প্রশ্ন, যেটি আমার নয়, আমার দর্শক বন্ধুদের। প্রশ্নটি হচ্ছে, আপনি তো প্রথম জীবনে ইংলিশ টিচার ছিলেন, যেমনটা আমরা সকলেই জানি। তো সেই জায়গা থেকে দীর্ঘ 10 বছর শিক্ষকতা করার পর আপনি নানান দেশ বিদেশেও বাচ্চাদের বিভিন্ন সামাজিক সংস্থার সাথে যুক্ত থেকে তাদেরকে শিক্ষা প্রদান করেছেন। সেই সম্পর্কে এই যে চিন্তা ভাবনাটা, এটা আপনার কি করে এলো, এই চিন্তা ভাবনাটা? স্যার, আপনার ফোনটাকে একটু ল্যান্ডস্কেপ করে নেবেন, মানে ফোনটাকে যদি আপনি একটু এরকম করে রাখেন। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আমি খুবই দুঃখিত, আজকে এই এরিয়াতে এত থান্ডারিং এবং বৃষ্টিপাত হচ্ছে, এত সুন্দর একটা সেশন অলরেডি আমি আপনাদের সেশনে আসতেও লেট করে ফেলেছি। আমি খুবই দুঃখিত যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সাথে আছেন,
ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রসেস করতে পারি। ম্যাডাম প্লিজ রিপিট। হ্যাঁ, ইটস ওকে স্যার, নো প্রবলেম, হতেই পারে, নেটওয়ার্কের উপর তো আমাদের হাত থাকে না। হ্যাঁ, বলছে যেমনটা আমরা জানি যে আপনি প্রথম জীবনে ইংলিশ টিচার ছিলেন, সেখানে দীর্ঘ একদম 10 বছর শিক্ষকতা করার পর নানান দেশ বিদেশের বাচ্চাদের সঙ্গে বা তাদেরকে বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে শিক্ষা প্রদান করেছেন। এই যে চিন্তা ভাবনাটা, এটা আপনার মানে কি করে এলো, এই এই ব্যাপারে একটু আমরা জানতে চাই। একদম একদম। দেখুন, একেবারে ছোটবেলা থেকেই আমি কিন্তু চিন্তা ভাবনা এটাই ছিল যে বড় হয়ে একজন শিক্ষক হতে হবে, এবং সাথে সাথে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাথে যোগাযোগ এবং তার প্রতি ভালোবাসা একেবারে ছাত্রাবস্থা থেকেই সেই চিন্তা ভাবনা একেবারে রন্ধে রন্ধে জেগেছিল। এবং যখন শিক্ষকতা আমি শুরু করি তারপর থেকেই, এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে মানুষের সাথে মেশা, বিভিন্ন সংস্থার সাথে মিশে কাজ করা, এটা কিন্তু একটা আমার জীবনের লক্ষ্য বলতে পারেন, এবং এটা করে আমি আনন্দ পাই। আমি জানি যে আমাদের মধ্যে অনেক শিক্ষক আছেন, তারা শিক্ষকতাটাকেই প্রধান দায়িত্ব। আমিও একজন শিক্ষক হিসেবে আজও আমি বাচ্চার প্রতি, বাচ্চার প্যারেন্টস এর প্রতি শিক্ষক হিসেবে সমানভাবে দায়িত্ব পালন করে চলেছি। তার সাথেও এই যে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত থেকে আমি যে অনেক জ্ঞান অর্জন করছি নিজের জন্য, আমার সমাজের জন্য, আমার সংস্কৃতির জন্য, এই জিনিসটা আমাকে বারবার অনুপ্রেরণা দিয়েছে যে বিভিন্ন জায়গায় মিলে মিশে কাজ করার জন্য। এবং সেই জন্য শিক্ষা ছাড়া সমাজ সংস্কৃতির সাথে অনবদ্য অনন্যভাবে জড়িত হয়ে আছি, এবং আগামী দিনে হয়তো এভাবে আমি কাজ চালিয়ে যাব। বাহ বাহ, এই যে আপনি বললেন যে আপনাকে আনন্দ দেয় এইভাবে নানান মানুষের সঙ্গে কথা বলা, বা তাদের থেকে জ্ঞান অর্জন করা, বা নিজের যতটুকুই আছে সেটা অন্যদেরকে বিলিয়ে দেওয়া নিজের জ্ঞান সম্পর্কে। তো সেই জায়গা থেকে বলছি স্যার, এরকম তো খুব কম সংখ্যক টিচাররাই চিন্তা ভাবনা করেন যে, কারণ বেশিরভাগ টিচাররাই ভাবেন যে আমি একটা জব পেয়েছি একটা স্কুলে, চার দেওয়ালের গণ্ডির মধ্যে আমি কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করবো। সেই জায়গা থেকে আপনি এত বড় একটা চিন্তা ভাবনা নিয়েছেন। বড় মনের মানুষ না হলে কিন্তু এরকম চিন্তাধারা রাখতে পারে না। তো সেই জায়গা থেকে বলছি, এরকম কোনো ঘটনা আপনার জীবনে ঘটেছে যেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন এরকম ধরনের একটা সুন্দর কাজ করার জন্য? দেখুন, এখানে অনুপ্রেরণা কাজ করে। আমি আমার জীবনে আমার যে সমস্ত শিক্ষকেরা ছিলেন তাদের মধ্যে একজনের নাম আজকে আমাকে হয়তো নিতেই হবে। তিনি হচ্ছেন পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজে এখনো পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করছেন, তিনি প্রফেসর পঙ্কজ সরকার। তার জীবন থেকে আমি অনেকটা অনুপ্রেরণা পেয়েছি, এবং আমার মধ্যে যে যে ইনস্টিল ছিল, যে চিন্তা ভাবনাগুলো ছিল, এবং ওনার জীবনের যে ঘটনাবলী আজ মানে প্রফেসর হিসেবে জয়েন করার সাথে সাথে ন্যাশনাল সার্ভিস স্কিম এবং বিভিন্ন জায়গার সাথে তিনি যে যুক্ত থেকে, সমাজ সেবা থেকে সাংস্কৃতিক সেবা থেকে শুরু করে সেই সারির যে অনুপ্রেরণা, সেটা আমাকে খুব ভালোভাবে দগ্ধ করেছে। এবং সেই জায়গা থেকে আপনি বলতে পারেন একটা অনুপ্রেরণার স্রোত, যে স্যার যদি অ্যাজ এ প্রফেসর হিসেবে কাজ করে দিনে ক্লাস নেওয়ার পরেও এই জায়গাটা করতে পারে, তো আমি কেন নয়। দ্বিতীয় নাম্বার, যে একটা কথা আছে ইংরেজিতে, থিঙ্ক আউট অফ দ্য বক্স। আমার এই যে আপনি বললেন চার দেওয়ালের গন্ডি, রবীন্দ্রনাথও তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে এই জিনিসগুলো তুলে ধরেছেন, বেড়া বলুন বা অন্যান্য রাইটিং এর মধ্যে, যে আপনাকে চার দেওয়ালের বাইরে বেরিয়ে কিছু ভাবতে হবে, আদারওয়াইজ আপনি ক্ষুদ্র জগতের মধ্যে সীমাবদ্ধ থেকে যাবেন। আমি কারো প্রতি কোনো অসম্মান না করেই বলছি, শিক্ষকতা এমন একটা পেশা, মানুষ গড়ার পেশা। আরেকটা যেটা বললেন আপনি, জব, শিক্ষকতা কোনো জব না, এটা একটা সার্ভিস আপনি বলতে পারেন। এবং এই মেন্টালিটি যদি নিয়ে কোনো মানুষ এগিয়ে যায়, তাহলে কিন্তু তাকে ওই রাস্তায় অনুপ্রেরণা অবশ্যই দেবে। সাথে আপনার ভালোবাসা, ভালো লাগা অবশ্যই মনের মধ্যে থাকতে হবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এই প্রসঙ্গে আপনার যত প্রশংসা করা যায় ততই কম স্যার। তো বলতে চাইছি আরো এই ব্যাপারে যে আপনি তো ইন্টারনেটের মাধ্যমেও শিক্ষা প্রদান করে থাকেন, তাদের কাছে পৌঁছানো যায় না। যেমন এখন লকডাউনের মধ্যে থেকে আমাদের বেশিরভাগ শিক্ষা ব্যবস্থা এরকম হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করতে হচ্ছে। শুধু তাই নয়, সেই জায়গা থেকে আপনি পূর্ব বীরভূমের গ্রামীণ ক্ষেত্রে সচিব হিসেবেও কাজ করেছিলেন বা করছেন এখনো। তো এই দুটো জিনিস আপনি কি করে মেনটেন করছেন, একাধারে শিক্ষকতা প্লাস বাকিদের শিক্ষা প্রদান করা, সবার কথা চিন্তা মাথায় রেখে, তার পাশাপাশি পূর্ব বীরভূম গ্রামীণ জেলার যে মানে সচিব হিসেবে আপনি কাজ করছেন, এই পুরো দিকটা কি করে মেনটেন করছেন আপনি? একটু আমি কারেকশন করে দেবো, এটা হচ্ছে পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড রাজ্যে
পূর্ব সিংভূম, ইয়েস, এই জেলার অন্তর্গত আমাদের হিউম্যান রাইটস ফোরাম কাজ করে চলেছে। তো হিউম্যান রাইটস ফোরামের গ্রামীণ যে সংগঠন তার সহ সচিব সহ অধ্যক্ষ হিসাবে কাজ করে চলেছে। এখন কোশ্চেন হচ্ছে কি করে। দেখুন এইটার যখন আমি আমার পরিবারে আমার মা বাবা আমার স্ত্রীর কাছেও আমাকে অনেক সময় জবাব দিতে হয়েছে যে তুমি ফ্যামিলির জন্য কাজ করছো না। আমাকে এখনো পর্যন্ত কি বলবেন কথা শুনে যেতে হয়। বাট এন্ড অফ দ্য ডে আগেও আমি বলছি, যে আগেও বলেছি এখনো বলছি, যে মনের মধ্যে ভালো লাগা ভালোবাসা। দেখুন অ্যাজ এ শিক্ষক হিসেবে যদি আমি কাজ করি, আমি 6 থেকে 8 ঘন্টা আমি বাচ্চাদের জন্য ক্লাস নিলাম, নোটস তৈরি করলাম, তারপরে কিন্তু আমি ফ্রি। আমি কিন্তু আমার নিজের জগতে আমি কাজ করতে পারি। কিন্তু ভিতরের যে ভালো লাগা থেকে আমার মনে হয় না ওটা ছাড়াও আরেকটু কিছু করা যায়। তার সাথে আমি প্রথমেই বলেছি যে মনের মধ্যে এই চিন্তাটা আমার সবসময় কাজ করে, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, মানুষের সাথে কাজ করতে ভালোবাসি, এবং সেই প্ল্যাটফর্ম গুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে একটু এক্সট্রা সময় দিতেই হবে। এবং সেই জন্য আজ যখন আমি সকাল 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে স্কুলে পৌঁছে স্কুলের কাজকর্ম করে অন্যান্য সংস্থার সাথে কাজ করে আমাকে ফিরতে ফিরতে রাত 8টা, 8:30, 9টাও হয়ে যায়। এবং অলরেডি বললাম যে আমার পরিবারের কাছ থেকে আমাকে জবাবদিহি করতে হয় যে আমি কেন করি এগুলো। আমি সবার মেন্টালিটি সমান নয়, আমি জানি না, পজিটিভলি বলছি, তাদেরকে বোঝাতে হয় অনেক সময় আমি পারি না। কিন্তু এই যে বাইরের মানুষের এত এত মানুষের রাষ্ট্রীয় স্তরে আন্তঃরাষ্ট্রীয় স্তরে যে ভালোবাসা আজকের দিনে আমি পেয়েছি বা পাচ্ছি, আজকে আপনাদের প্ল্যাটফর্মের থ্রু যে ভালোবাসা পেয়েছি, এটা কিন্তু এটার কোনো মূল্য হয় না। সেই একটু সময়ের বিনিময়ে এই ভালোবাসার কোনো মূল্য হয় না। এটা পেয়ে আমি কিন্তু খুশি এবং আমি গর্বিত। আমরাও গর্বিত আজকে আপনার মতন একজন বড় মনের মানুষ, এরকম যিনি চিন্তাধারা রাখেন, আমাদের শোতে এসেছেন, তার জন্য আমরাও গর্বিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই জন্য স্যার। আচ্ছা স্যার, আমরা আরো জানি যে আপনি ঝাড়খণ্ডের ঘাটশিলা স্থিত সন্ত নন্দলাল স্মৃতি বিদ্যা মন্দিরের একজন পদাধিকার তথা এনসিসির মানে একজন অ্যাসোসিয়েট এনসিসি অধিকারী হিসেবে সেখানে ছিলেন। তো সেই ক্ষেত্রে আপনার এখনের পড়াশোনা আর আগের পড়াশোনার যে পার্থক্য দেখতে পাচ্ছেন, এই সময় দাঁড়িয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হওয়া দরকার বা কতটা ঠিকঠাক আছে? দেখুন খুবই যুগোপযোগী এবং সময় অনুসারে খুবই উল্লেখযোগ্য কোশ্চেন আপনি করে ফেলেছেন। যদি এখনকার শিক্ষা ব্যবস্থার কথা বলি, যেহেতু আমরা বিভিন্ন স্টেট কারিকুলাম ফলো করি, বিভিন্ন সিবিএসই কারিকুলাম ফলো করি, আইসিএসসি কারিকুলাম ফলো করি, সব জায়গায় একটা জিনিস উঠে আসছে যে কম্পিটেন্সি বেসড লার্নিং, লার্নিং বাই ডুইং। মানেটা হচ্ছে যে আগেকার দিনে যে প্রথাগত শিক্ষা ছিল, একজন ছাত্রকে একেবারে আবার যদি পুরনো গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ফিরে যায় সেটা কিন্তু আবার অন্যরকম হবে। আমি একটা মাঝ বরাবর শিক্ষা, যে সময় আমাদের বাবা আমাদের মারা আমাদের অভিভাবকরা পড়াশোনা করেছেন, তার ঠিক পরে যখন আমরা পড়াশোনা করেছি এবং আজকের জেনারেশন যখন পড়াশোনা করছে, পার্থক্যটা এই জায়গায় দাঁড়িয়েছে যে প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে একজন ছাত্র বা ছাত্রী পড়াশোনা থেকে কি আউটকাম পাচ্ছে। আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, আমি একটা চাকরি পেলাম, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। এবং সেই জন্য বারবার ভ্যালু বেসড এডুকেশন, লাইফ স্কিল এডুকেশনের কথা বারবার আসছে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লিয়ারলি মেনশন করেছে তাদের কারিকুলামে কম্পিটেন্সি বেসড লার্নিং। একজন ছাত্র একটা অ্যাকাউন্টেন্সির বই পড়ে একটা ইকুয়েশন সলভ করে দিচ্ছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। সেটাকে তার ব্যবহারিক জীবনে কতটা কাজে লাগাতে পারছে, সেই শিক্ষা ব্যবস্থা জরুরি হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং আজকের দিনেও আপনি দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিক্যাল বেস এডুকেশন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যালি মার্কস কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে থিওরির থেকে। এবং সেই আস্তে আস্তে হয়তো আমাদেরকে সেই পথে এগোচ্ছে এবং সেই পথে এগোবে। প্র্যাকটিক্যাল বেস কম্পিটেন্সি বেস লার্নিং আমাদেরকে ভবিষ্যতের নতুন দিশা দেখাবে। বা মানে আপনি বলতে চাইছেন যে এই সময় দাঁড়িয়ে শুধুমাত্র বইয়ের মধ্যে বা মানে আমরা ইন্টারনেটের মাধ্যমে যতটুকু জানছি সেইটুকু জ্ঞান অর্জন করলেই হবে না, আমাদের প্র্যাকটিক্যালি সেটা আমাদের জীবনে কতটা আমরা ব্যবহার করছি, কারণ ওই শিক্ষাটাই আসল শিক্ষা যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে। একদমই। এখনকার আমি একটু অ্যাড করে নিচ্ছি, একদম এখনকার দিনে এই যে ইন্টারনেটের কথা আপনি বললেন, প্রথাগত শিক্ষা একজন ছাত্র গুগল থেকে সার্চ করে কিন্তু করে নিতে পারবে, তার জন্য তাকে স্কুলে আসতে হবে না। একজন ছাত্র আজকের দিনে খুবই মোর স্মার্টার দেন টিচার, আমি অনেক সময় বলতে পারি। তো তাদেরকে কিন্তু
ইনোভেটিভ ওয়েতে যদি আমি কিছু না দিতে পারি, তাহলে আমার গ্রহণযোগ্যতাও কিন্তু আমাকে মনে করতে হবে যে কোনো জায়গায় কিন্তু আমি পিছিয়ে যাচ্ছি। তো যুগোপযোগী শিক্ষার চাহিদা এবং পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের মতো শিক্ষকদের আরো বেড়ে গেছে আজকের দিনে। একদমই তাই। এই প্রসঙ্গে আমি আরেকটু বলি স্যার, আপনি যেমন বললেন যে গুগলে সার্চ করে হয়তো তারা নানান রকম তথ্য পেয়ে যাবে, কিন্তু তথ্য পেয়ে যাবে, কিন্তু সেই তথ্যগুলো সঠিক ব্যবহার, সেই তথ্যগুলো সম্পর্কে যে নিজের কি করে নিজের জীবনের সঙ্গে সেগুলো সত্যি সত্যি ব্যবহার করবে বা প্র্যাকটিক্যালি সেগুলোকে নিজের জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে, বা তার ভেতরে যে ইনার মিনিং গুলো সেটা কিন্তু গুগল বুঝিয়ে দেবে না। একমাত্র একজন শিক্ষকই পারবে সেটাকে বুঝিয়ে দিতে। ঠিক বললাম তো স্যার? একদম 100% আপনার সাথে সহমত পোষণ করছি। কারণ যে শিক্ষা ও গুগল থেকে পেয়ে যাচ্ছে, আমি সেই জন্য লাইফ স্কিলের কথা বললাম, চারিত্রিক গঠনের কথা আমি বলছি, এগুলো কিন্তু একজন শিক্ষক একজন শিক্ষিকার পিতা বা মাতা হিসাবে কোনো ছাত্রছাত্রীকে দিতে পারে। ডেটা থেকে তাকে ডেটার বাইরে নিয়ে গিয়ে সেই ডেটা বেস করে তার যে জীবনের কি শিক্ষা, জীবন শৈলীর শিক্ষা, লাইফ স্কিল এডুকেশনের কথা এই জন্য আসছে। লাইফ স্কিল এডুকেশন কিন্তু ইন্টারনেট থেকে পেতে পারে না। লাইফ স্কিল এডুকেশনের জন্য, ভ্যালু বেজ এডুকেশনের জন্য একজন গাইডের দরকার, একজন গুরুর দরকার। এবং এখনো সেই ছাত্র শিক্ষক সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ককে আমরা অবহেলা করতে পারি না। আজকের দিনেও কিন্তু এটা প্রমাণিত। একদম। আচ্ছা, এই ব্যাপারে বলি যে আপনার এই যে শিক্ষা ব্যবস্থা তাত্ত্বিক যে ব্যাপারটা যেভাবে আপনি এগিয়ে চলছেন, এইরকম ভাবে মানে কিরকম ভাবে আপনি ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা পৌঁছে দিচ্ছেন, মানে কিরকম শিক্ষা ব্যবস্থা এটা, মানে যেটা আপনি নিজে সার্ভাইভ করছেন বা আপনি বাচ্চাদের কাছে পৌঁছে দিচ্ছেন, যেটা আপনি নিজে শুরু করেছেন, এটা কিরকম ধরনের একটু আমরা জানতে চাইছি। দেখুন, এখনকার ছাত্রছাত্রীকে কিন্তু প্রথমে বলে রাখি যে মানে শুধুমাত্র টিচার স্টুডেন্ট প্রফেশনাল রিলেশনশিপ রাখা যাবে না। কারণ বাচ্চারা, স্টুডেন্টরা অনেক স্মার্ট, এখন অনেক নলেজেবল হয়ে গেছে। সেই জন্য প্রথমত একজন ছাত্র বা ছাত্রীকে আমার মতে একজন বন্ধুত্বের সম্পর্কে বেঁধে রাখতে হবে। এবং বন্ধুত্বের সম্পর্কে বেঁধে রেখে এই যে কাউন্সিলিং এর কথা আমরা বলি, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, ক্যারিয়ার কাউন্সিলিং কেন দরকার হয়? কারণ একজন ছাত্র ভবিষ্যতে পয়সা উপার্জনের জন্য কিন্তু লেখাপড়াটা করছে না। তার পরিবারের প্রতি কি ভালোবাসা, তার সমাজের প্রতি কি ভালোবাসা, তার রাষ্ট্রের প্রতি কি ভালোবাসা, এই শিক্ষা দেওয়ার জরুরি খুবই হয়ে পড়েছে এখন, এবং সেটা চলছে। এবং তার সাথে আমি এনসিসি কে যদি অ্যাড করি, এনসিসি আপনারা জানেন যে ন্যাশনাল ক্যাডেট কোর, যার মাধ্যমে চারিত্রিক দৃঢ়তা, লিডারশিপ কোয়ালিটি, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কমরেডশিপ, বন্ধুত্বপূর্ণ মনোভাব, এগুলো জাগৃতি করার একটা ভালো প্ল্যাটফর্ম আমি পেয়ে গেছি, যেহেতু এনসিসি অফিসার হিসেবে কাজ করে চলেছে আন্ডার 37 ঝাড়খণ্ড ব্যাটালিয়ন। তো আমাকে একটা নতুন প্ল্যাটফর্ম এরিয়া আমাকে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, যেখানে আমি কিছু সংখ্যক ছাত্রকে এটাকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরে বাকি ছাত্রদের কাছে একটা উদাহরণ হিসাবে আমি প্রেজেন্ট করতে পারছি। এটা আমার কাছে একটা প্লাস পয়েন্ট। আচ্ছা স্যার, এই যে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, তার পিছনে আপনার মূল লক্ষ্য কি ছিল, মানে এই ব্যাপারে আপনি কতটা সাপোর্ট পেয়েছেন? দেখুন, সার্বজনীন শিক্ষা আমাদের যদি সংবিধানের কথায় যায়, এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা, এটা তো একেবারে ভিত্তি প্রস্তর যদি বলেন বা সংবিধানের ভিত্তিতেই লেখা আছে। এখন এটাকে ব্যবহারিক ভাবে আমরা কতটা করব তার দায়িত্ব কিন্তু আমাদের মধ্যে যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন তাদের উপর ডিপেন্ড করছে। এটা কোনো বাইরের কেউ এসে করে দেবে না, বা যারা অন্য প্রফেশনের সাথে যুক্ত আছে তারা অবশ্যই মোরালি আপনাকে সাপোর্ট করবে, কিন্তু কাজটা তো শিক্ষকদেরই করতে হবে। তো সংবিধানের খাতায় যে জিনিসগুলো লেখা আছে সেটা তো ব্যবহারিক রূপে করার দায়িত্ব শিক্ষকদের, এবং শিক্ষকরা সেটা করে চলেছে। এবং সর্বাঙ্গীন শিক্ষার বিকাশ না হলে সর্বাঙ্গীন সমাজের বিকাশ সম্ভব নয়। আপনাদের এই সার্বজনীন শিক্ষা ব্যবস্থা স্যার কতজন শিক্ষক নিযুক্ত আছেন, মানে আপনারা কতজন মিলে এই শিক্ষা ব্যবস্থাটি চালাচ্ছেন? দেখুন, আপনার কোশ্চেনটা ঠিক আমি বুঝতে পারলাম না। সার্বজনীন শিক্ষা বলতে আপনি একটা হচ্ছে যে এডুকেশন ফর অল, আপনি কোন সেন্সে বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না, প্লিজ রিপিট। মানে এই যে আপনি এই যে বিভিন্ন দেশ বিদেশের ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষা প্রদান করছেন, এটা তো একার মাধ্যমে সম্ভব নয়, আরো অনেক টিচাররা নিযুক্ত থাকলে ডেফিনেটলি আমি অবশ্যই বলবো। এখানে হচ্ছে এই যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপনাকে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম প্রদান করছে। দেখুন, আজকে যদি আমি বলি, পশ্চিম বাংলার পুরুলিয়া জেলার মানবাজার থানার গোপালনগর গ্রামে একটা স্কুল আছে, একজন স্টুডেন্ট পড়াশোনা করছে,
ওই যে বললেন গণ্ডির বাইরে। তো এখন শিক্ষা ব্যবস্থা হচ্ছে গ্লোবালাইজেশন অফ এডুকেশন, ঠিক আছে? তো এডুকেশনটাকে সেই লেভেলে নিয়ে যেতে হচ্ছে, এবং তার জন্য আপনাকে একটা গ্লোবাল রিলেশনশিপ তৈরি করতে হবে, সাথে ভ্রাতৃত্ব বোধের একটা ভাব তৈরি করতে হবে। আমার পাশাপাশি অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে এগোচ্ছে, যেমন আমার ভারতবর্ষের গুরুকুল শিক্ষা ব্যবস্থা আজও প্রশংসিত। শ্রীলঙ্কার একজন শিক্ষকের মনে সেটা ধারণাটা থাকা উচিত যে ভারতবর্ষের মতো এত ঐতিহ্যপূর্ণ দেশে যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা বা গাছের নিচে গুরু শিষ্যের সম্পর্কের পড়াশোনার গুরুত্বটা কি, তবে আমি তার দেশের শিক্ষা ব্যবস্থার যে গতিবিধি সেটা আমাদের দেশে ফলো করতে পারবো কিনা, বা একটা কোলাবোরেটিভ লার্নিং করতে পারবো কিনা, সেই জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এবং সেই জন্য আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন সেন্টার ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট, ইন্ডিয়ান প্রোগ্রেসিভ এডুকেটরস কাউন্সিল। এখানে কি হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের প্রিন্সিপাল, ডাইরেক্টর, সিনিয়র টিচার্সরা আছেন। সিমিলারলি অন্যান্য কান্ট্রির কিছু কিছু প্রিন্সিপাল, ডাইরেক্টররা যুক্ত আছেন। তো শেয়ার অ্যান্ড কেয়ার, আজকের দিনে সিবিএসইউ বিভিন্ন স্টেট বোর্ডও বারবার বলছে শেয়ার অ্যান্ড কেয়ার, এবং সেই জন্য লার্নিং হাব তৈরি হচ্ছে। মানে একটা এরিয়ার মধ্যে কিছু স্কুলকে নিয়ে একটা লার্নিং হাব তৈরি হচ্ছে। তোমার স্কুলে কি হচ্ছে আমি ওর স্কুলকে বলতে হবে জিনিসটা, তাহলে কি হবে, একটা কোলাবোরেটিভ লার্নিং হবে। এবং সেই জন্য আমি আপনাকে যদি বলি, বর্তমানে আমি মোর দেন 5000 প্রিন্সিপাল ডাইরেক্টরের সাথে প্রত্যক্ষ সম্পর্কিত, এবং আউট অফ দ্যাট জিল যে আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। বাহ, 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 খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে আপনার সঙ্গে কথা বলে অনেক জ্ঞানও অর্জন করতে পারছি আমরা। স্যার, আমার আরেকটি ছোট্ট প্রশ্ন, যে আমরা জানি শিক্ষকতার পাশাপাশি আপনি শর্ট ফিল্মে ইন্টারেস্টেড ছিলেন বা আছেনও। তো সেই জায়গা থেকে আপনি কি ধরনের মানে গল্প লিখতে বেশি ভালোবাসেন, কি ধরনের গল্পের উপর ফিল্ম বানাতে ভালোবাসেন? আহ দেখুন, শর্ট ফিল্ম এবং অভিনয় এই দুটো জগতে আমার একটা এরিয়া খুব ভালো লাগে, সেটা হচ্ছে যেখানে সমাজ আমার যুক্ত থাকবে, মানুষের প্রতি ভালো লাগা ভালোবাসা যুক্ত থাকবে, এবং অবশ্যই একটা বার্তা সমাজের জন্য যাবে, প্রতিবাদী সুর যাবে, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, এই জাতীয় জিনিসকে নিয়ে আমি কাজ করতে ভালোবাসি। এবং রিসেন্টলি আমি বেশ কিছু শর্ট ফিল্মে কাজও করেছি, অ্যাজ এ ডাইরেক্টর, অ্যাজ এন অ্যাঙ্কার, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এন অ্যাক্টর কাজও করেছি। যেমনটা আমরা জানি যে এএমএস মোশন পিকচার্স এর প্রেজেন্ট করেছিল যে একটা ইন্টারন্যাশনাল ঘাটশিলা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, যেটা এএমএস মোশন পিকচার্স প্রেজেন্ট করেছিল। তো সেই জায়গা থেকে আপনার একটি ফিল্ম সেখানে নমিনেটেড হয়েছিল, দেখানো হয়েছিল ফিল্মটি, যেটি দর্শকদের ভীষণ ভালো লেগেছিল আপনার ফিল্ম। তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, ওই ফিল্মটা যেটা ছিল, সেই ফিল্মটার স্টোরি হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, এবং এই ফিল্মটা তৈরি করতে আমি ভীষণভাবে যাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের স্কুলের বিভিন্ন শিক্ষক এবং আমার স্কুলের তো প্রাচার্য মহাশয়, প্রিন্সিপাল স্যার, উনি নিজেও একজন সাইকোলজিস্ট ছিলেন। তো এখানে টোটালি স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে ফোকাস করা হয়েছে। বাচ্চাদের, স্টুডেন্টদের পরীক্ষার সময়ে যে বিভিন্ন রকমের প্রেশার আসে, বা কোনো কাজ ওভার বেশি হোমওয়ার্ক দিয়ে দিলে প্রেশার আসে, সেই মানসিক অবসাদ বা মানসিক প্রেশার, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিভাবে লার্নিং বাই ডুইং, লার্নিং বাই হ্যাপি নোট করা যায়, সেই বিষয়ের উপরে এটা ছিল। এবং দেখানো হয়েছে যে একটা পরিবারের দু ভাই, এক ভাই পড়াশোনায় খুবই ভালো, আর এক ভাই অন্যান্য নাচ গান এই সকলের সাথে যুক্ত। তো বাবা মা কি করছে, ছোট ভাইকে যে নাচ গানের সাথে যুক্ত তাকে তিরস্কার করছে। এখানে এই মেসেজটা প্যারেন্টসদের প্রতিও গেছে যে 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 লাইনে ইন্টারেস্টেড সেই লাইনে যেতে দাও। আজকে যদি সেটা না হতো, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির মতো আমরা ক্রিকেটার পেতাম না। আজকে যদি সেই চিন্তা ভাবনা না করতাম, আমাদের আজকের দিনে যে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পেশার খুব ভালো ভালো সিঙ্গার, তাদেরকে আমরা পেতাম না। তাদেরকে যদি শিক্ষাই শুধু দিতাম, শুধুমাত্র প্রথাগত শিক্ষা দিন, তাহলে সবাই তো প্রফেসর হয়ে যাবে, সবাই শিক্ষক হয়ে যাবে। এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা হয়েছিল, এবং মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা ছিল ওটাতে। বাহ, বাহ, বাহ। তো সেই প্রসঙ্গে এএমএস মোশন পিকচার্স এর তত্ত্বাবধানে আপনার ফিল্মটি প্রেজেন্ট করাতে আপনার বক্তব্য কি, মানে কতটা ভালো লেগেছিল?
আমি তো এটাতে আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আমি সেই সময়েও তৎকালীন আমি যার সাথে খুব অন্তরঙ্গ ভাবে জড়িত অনিমেষ বাবুর প্রতি আমি আজও কৃতজ্ঞ যে আমাদের মতো এত একটা ক্ষুদ্র প্রয়াসকে ইন্টারন্যাশনাল লেভেলের ফিল্ম ফেস্টিভ্যালে তুলে ধরার জন্য, এবং ডেফিনেটলি ওটা সমাজের প্রতি একটা বিশেষ বার্তা সেই সময়ে গিয়েছিল। আমি চেষ্টা করবো অনিমেষ বাবুর সাথে থেকে ওনার গাইডেন্সে যদি আরো আমরা এই ঘাটশিলার মতো ছোট জায়গায়, যেখানে বিভূতিভূষণের মতো ব্যক্তিত্ব বিস্তার লাভ করেছে, এখনো এটাকে সাংস্কৃতিক কেন্দ্র কলা বলা হয়, কেন্দ্র কলার প্রাণবিন্দু বলা হয়, তো এখানে আমরা আরো কিন্তু এটা চেষ্টা করবো, এবং তার জন্য আমি আশা করবো এএমএস মোশন পিকচারের তরফ থেকে সহযোগিতা, সহানুভূতি আমি ফিউচারে পাবো, এবং ডেফিনেটলি আমরা এটা করব যাতে করে সমাজের জন্য কিছু আরো মেসেজ আমরা দিতে পারি। অবশ্যই স্যার, এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আমাদের, আমার শুধু নয় দর্শক বন্ধুদেরও। আপনি তো খুব ভালো ডিরেকশনও দেন, ভীষণ ভালো কাজও করেছেন অনেক শর্ট ফিল্মে। তো সেই জায়গা থেকে আপনি এই প্রফেশনটা বাদ দিয়ে শিক্ষকতাই কেন বেছে নিলেন? মানে এই প্রফেশনটা কেন কন্টিনিউ করছেন না তার পাশাপাশি? দেখুন, শিক্ষকতা হচ্ছে, আমি তো আপনাকে বলেছি এটা কোনো প্রফেশন নয় আমার মতে অন্তত। শিক্ষকতা একটা হচ্ছে সার্ভিস, সার্ভিস ফর দ্য সোসাইটি, সার্ভিস ফর দ্য নিউ জেনারেশন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেহেতু একেবারে ছাত্রাবস্থা থেকে শিক্ষক হব, মানুষকে শিক্ষা দেব, আর টিচার প্রফেশনটা হচ্ছে একটা কেন্দ্রবিন্দু যেখান থেকে আপনি অনেক অনেক ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, অনেক ফিল্ম আর্টিস্ট তৈরি করতে পারেন, অনেক ক্রিকেটার তৈরি করতে পারেন। তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স অফ অল থিং। সেই জন্য এটা আমার একটা প্রাণবিন্দু, কেন্দ্রবিন্দু। সেখান থেকে বিভিন্ন লাইনে আমি যেতে সাহায্য করছি, আমার মনকে সাহায্য করছি, আমার স্টুডেন্টদেরকে আমি সাহায্য করছি। যখন দেখছি ওকে একজন আমার স্টুডেন্ট ক্রিকেটের প্রতি ইন্টারেস্টেড, তাহলে ওকে কাউন্সিলিং করে কোনো একজন ভালো কোচের কাছে পৌঁছে দেওয়া অ্যাজ এ টিচার হিসেবে আমি করছি। অ্যাজ এ টিচার হিসেবে আমি এত এত ছাত্রের সাথে মেশার সুযোগ পাচ্ছি। তো আপনি এখানে হয়তো আপনি বলতে পারেন যে অ্যাক্টর হিসেবে আমি অনেক জায়গায় পাবো, কিন্তু অ্যাক্টর হিসেবে আমি কোন জায়গায় যেন আমার মনে হয় ডোন্ট টেক ইট আদারওয়াইজ একটা গণ্ডিতে আমি থাকছি। আমি শুধু একজন অ্যাক্টর, কিন্তু অনেক অ্যাক্টর অবশ্যই আছে, ব্যতিক্রমী আছে, যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিং ছাড়াও বিভিন্ন জায়গার সাথে কাজ করেছেন। আজও দেখছি এই পরিস্থিতিতে অনেক অ্যাক্টর, অনেক সিঙ্গার সমাজ সেবা করে যাচ্ছে, করোনার বিরুদ্ধে লড়াই করতে সমাজকে রাষ্ট্রকে সাহায্য করে যাচ্ছে। বাট আমার চিন্তা ভাবনা এখানে যে শিক্ষক পেশাটা হচ্ছে একটা বৃহৎ প্ল্যাটফর্ম, যেখানে আমাকে অনেক লোকের সাথে মেশার সুযোগ দিচ্ছে, অনেক অনেক ছাত্রছাত্রীকে মেশার সুযোগ দিচ্ছে, এবং তাদেরকে আমি গাইড করতে পারছি। বাহ, বাহ, খুব সুন্দর ডেফিনেশন দিলেন, মন ভরে গেল। খুব সুন্দর ডেফিনেশন। স্যার, আরো বলবো যে এই লকডাউনের মধ্যে এখন যেমনটা আমরা জানি স্কুল কলেজ সবকিছুই বন্ধ। তো সেই জায়গা থেকে এখন যারা পারছে বাড়িতে ইন্টারনেটের মাধ্যমেই স্টাডিজ করছে, টিচারদের সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করছে। তো এই লকডাউনে আপনি ছাত্রছাত্রীদের কি সাজেস্ট করতে চাইবেন যে তারা কি করে নিজেদেরকে প্রিপেয়ার করবে ফিউচারের জন্য? ডেফিনেটলি দেখুন, এখানেও যে ফিল্মের কথা আমি বলছিলাম সেই কথা আবার আসতে হচ্ছে, যে স্ট্রেস ম্যানেজমেন্ট। কোনো মানুষ, কোনো ছাত্রছাত্রী কেন, কোনো মানুষই যদি কন্টিনিউ ঘরের মধ্যে দরজা বন্ধ করে চার দেওয়ালের মধ্যে আটকে থাকে, সবচেয়ে বড় আঘাত আসে মানুষের ব্রেনে। সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি, out of that psychological complexity he or she is suffering. তো অ্যাজ এ টিচার আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কি করে তাকে এই যে টেনশন ফ্রি রাখা যায় সেই চিন্তা ভাবনা আমরা করছি। কিভাবে? বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, যেমন হতে পারে ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন, হতে পারে ইন্টার স্কুল রিসাইটেশন কম্পিটিশন, হতে পারে। তো এগুলো হচ্ছে একটা একটা তাদেরকে মানসিক অবসাদ থেকে বার করে রাখার জন্য। সিমিলারলি তাদের যে সেশন এন্ডিং এর এক্সাম অ্যাসেসমেন্ট, তার সাথে সাথে দিনে অ্যাজ পার এমএইচআরডি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গাইডলাইন্স অনুসারে তাকে যেমন ক্লাস যেরকম বয়স সেই অনুসারে তাকে অনলাইন শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। কারণ তাকে দুটো দিকেই দেখতে হবে, তার পড়াশোনাও চালিয়ে যেতে হবে যেহেতু তার কেরিয়ার আছে, এক্সাম আছে, প্রফেশন আছে, এবং সিমিলারলি যেহেতু লকডাউনের প্যান্ডামিক সিনারিও, তাকে মানসিক অবসাদ থেকে মুক্ত রাখার দায়িত্ব কিন্তু আমাদের এই শিক্ষকদেরই। এই দায়িত্ব আমাদের এড়োলে চলবে না। রিসেন্টলি যারা এইচএস, এই কিছুদিন আগে এইচএস এর রেজাল্ট বেরিয়েছে যেমনটা আমরা জানি, অনেক এক্সাম হয়নি, তার বেসিসে নাম্বার দেওয়া হয়েছে। তো সেই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা কি সঠিক মানে রেজাল্ট স্টুডেন্টদের, নাকি ওদের আবার নতুন করে এটা এক্সাম করানো উচিত ছিল? মানে এই ব্যাপারে আপনার কি মন্তব্য?
দেখুন, এখানে আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, এটা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, কনকারেন্ট লিস্ট, যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যুগ্মভাবে ডিসিশন নেয়। যদিও রাজ্যের বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় স্বাধীনভাবে কাজ করতে পারে আন্ডার দ্য গাইডেন্স অফ সেন্ট্রাল মিনিস্ট্রি। কিন্তু আপনারা জানেন যে সিবিএসই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মোটামুটি একটা প্যারেন্ট বডি অফ টুডেজ এডুকেশন সিস্টেম। তো সিবিএসই শুরু থেকে কিন্তু এটার মতাপেক্ষী ছিল যে আমরা এক্সাম নেব, কিন্তু যে ভয়ানক সিচুয়েশনে তৈরি হয়েছে এবং এটার যে এন্ডিং কোথায় আমরা কেউ জানি না। এখনো আমরা ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করছি খুব শীঘ্রই সেই দিনের অবসান হবে, আমরা নতুন সূর্য দেখবো, আমরা নতুন দিনের অপেক্ষায় আছি, খুব শীঘ্রই হবে। কিন্তু একটা আনসার্টেনটিতে আমরা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ভুগছি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এডুকেশনিস্ট, যারা এডুকেশনাল এক্সপার্ট, তারা কিন্তু একটা ডিসিশন নিয়েছে, এবং এই ডিসিশনটা শুধুমাত্র তাদের একার নয়, একটা বৃহৎ বড় অর্গানাইজেশন, লটস অফ পিপল, এডুকেটেড পার্সনস এর যুগ্ম ডিসিশন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই বলবো, আমার ব্যক্তিগত অভিমত, যে এই সিচুয়েশনে দ্যাট ইজ রাইট। আমরা বাচ্চাকে ডেকে, স্টুডেন্টকে ডেকে পরীক্ষা নিতে পারি না, আর সেটা করতে গেলে হয়তো অন্যদিকে জিনিসটা এগিয়ে যাবে। তো একজন বাচ্চাকে শুধুমাত্র পরীক্ষায় কত নাম্বার পেলো সেইভাবে জাজ করা তো কোনোদিনে আমাদের লক্ষ্য নয়, কিন্তু একটা তো মানদণ্ড থাকতে হয়। দেখুন, এই যে আপনি বললেন যে নাম্বার দিয়ে দেওয়া হয়, এটা কিন্তু সব সাবজেক্টে দিয়ে দেওয়া হয়নি। কিছু সাবজেক্ট অলরেডি হয়েছিল, কিছু সাবজেক্টের জাজমেন্ট অলরেডি হয়েছিল, কিছু পার্সেন্টেজ রয়ে গেছে, এবং সেটাও কিন্তু তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরে মার্কস দেওয়া হয়েছে, এবং ফাইনাল চূড়ান্ত ফলাফল তালিকা প্রকাশ করা হয়েছে অন দ্য বেসিস অফ ইন্টারনাল অ্যাসেসমেন্ট বাই দ্য টিচার্স। বাহ বাহ। তাদের উদ্দেশ্যে আপনি কি কোনো মেসেজ দিতে চান, যারা মানে এইচএস পাস করেছে, এখন নতুন ফিউচারের দিকে যাচ্ছে, এগোচ্ছে, কোন স্ট্রিম, যারা সায়েন্সের আছে বা আর্টস এর আছে, তাদেরকে কোনো মেসেজ আপনার পক্ষ থেকে? অ্যাজ এ টিচার আমি তো একটাই কথা বলবো, যে বর্তমান যে পরিস্থিতি, তার যে এম এন্ড অবজেক্ট, সেটা যেন কোনোদিনই তার জন্য চেঞ্জ না হয়। কেউ যদি ভেবে রেখেছে আমি একজন ডক্টর হতে যাচ্ছি, কেউ যদি ভেবে রেখেছে আমি একজন সিএ হতে যাচ্ছি, দ্যাট শুড বি ফিক্সড ফর হিম অর হার। এখন কথা হচ্ছে ইমিডিয়েটলি পড়াশোনা। পড়াশোনার জন্য এখন অনেক অনেক ইউনিভার্সিটি, কলেজ অনলাইন স্কিল ডেভেলপমেন্ট, প্রফিসিয়েন্সি ডেভেলপমেন্ট কোর্স পড়াচ্ছে। তো আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট ফর এক্স এক্সাম্পল, আমার যদি ইঞ্জিনিয়ারিং যেতে ইচ্ছা আছে, তো ইঞ্জিনিয়ারিং এর কিছু ফ্রি সার্টিফিকেট কোর্স অনেক ইউনিভার্সিটি দিচ্ছে। তো আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, তারা যেন এই ওয়েবসাইটের পুরো আপডেট থাকে, এবং বেসিক আইডিয়া গুলো এই লকডাউনের পিরিয়ডে, এটাকে সেই জন্য আমি তাদের জন্য বলবো, হ্যালো। স্টুডেন্টস, তাদের প্রতি একটা আশীর্বাদ স্বরূপ, তো সেই সময়টাকে ইউজ করো, এবং আগামী দিনে যেভাবে পথ চালিত হবে শিক্ষা ব্যবস্থা, যে গাইডলাইন্স আসবে সেই অনুসারে ভর্তি হবে, আগামী দিনে পরীক্ষা দেবে। বাহ, খুব সুন্দর। আচ্ছা স্যার, এতক্ষণ তো আমরা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শুনলাম, একটু অন্য রকম একটা প্রশ্ন করছি, একটু পার্সোনাল কোশ্চেনটা। মানে ইচ্ছে Sure. করছে, শুধু আমার জানার নয়, আমার দর্শক বন্ধুরা সবাই তো আপনাকে একরকম ভাবে টিচার হিসেবে দেখেছে, তো সেই জায়গা থেকে আপনার অনুমতি নিয়েই করছি। আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, মানে শিক্ষকতা নিয়ে, প্লাস আরো অন্যান্য কাজে যেগুলো আপনাকে ভালো রাখে, আনন্দ দেয়। তো সেই জায়গা থেকে ফ্যামিলি মেম্বারদের কি করে মেনটেন করেন, মানে দুটো ব্যালেন্স রাখেন কি করে? এত বড় একটা দায়িত্ব আপনার কাঁধে, একদিকে শিক্ষকতা, এত বড় একটা ওয়ার্ল্ডের শিক্ষা প্রদান করা, আরেকদিকে আপনার ফ্যামিলি, তো দুটোকে আপনি ব্যালেন্স করেন কি করে? হ্যালো, হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো, হ্যালো। বন্ধুরা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য স্যারের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। আমরা আবার কন্টিনিউ করবো আড্ডাটি, আমাদের টেকনিক্যাল টিম স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, আবার আমাদের আড্ডায় পাবো আজকেই। কারণ এখনো অনেক অনেক আড্ডা বাকি স্যারের সঙ্গে, আরো অনেক গল্প বাকি। তো আশা রাখছি আমরা আবার স্যারকে আজকেই আড্ডায় ফিরে পাবো, আমাদের টেকনিক্যাল টিম ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তো বন্ধুরা, কেউ কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো। এখনো কিছু মজার মজার গল্প, মজার মজার আড্ডা বাকি আছে স্যারের সঙ্গে।
তবে আজকে অবশ্যই প্রসেনজিৎ স্যারের সঙ্গে আড্ডা দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। যারা এইচএস দিয়েছো তাদের জন্যও কিন্তু স্যার বলেছেন যে যারা ইঞ্জিনিয়ার হতে চাও, ডক্টর হতে চাও, তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, থেমে থেকো না। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা মানে কোথাও গিয়ে একটু আহ থেমে গেলেও কিন্তু থেমে নেই, কারণ অনলাইনের মাধ্যমে আমাদের এখনো ফর্ম ফিল আপ হচ্ছে। তোমরা চাইলে তোমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারো, কিন্তু শুধু দৃঢ় বিশ্বাস রাখতে হবে, নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে, বাড়িতে স্টাডিজটা কন্টিনিউ রাখতে হবে। আর শুধু তাই নয়, আরো উনি বলেছেন যে আহ, শিক্ষকতা কিন্তু শুধুমাত্র একটা মানে জব কথাটা ভুল। উনি ওনার মতন করে যেভাবে চিন্তা ভাবনা রেখেছেন, আমি চাই সব শিক্ষকরা যদি এই চিন্তা ভাবনা রাখেন যে শিক্ষকতাটা হলো একটা সার্ভিস, মানে সকলের মধ্যে সবার মধ্যে এই শিক্ষকতাটা পৌঁছে দেওয়া সমস্ত মানুষদের কাছে, যারা মানে যারা পড়াশুনো এখনো মানে অনেক জায়গাতেই আমরা দেখি যে অনেক ফ্যামিলিতে পড়াশুনো নিয়ে প্রবলেম, স্পেশালি মেয়েদের। মানে বাড়িতে মাধ্যমিক পাশ হয়ে গেলে অনেক পড়ে নিয়েছে, আর পড়তে হবে না, এটা কিন্তু ভুল। তো এইরকম চিন্তা ভাবনা আপনারা রাখবেন না। বাড়ির ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দিন, কারণ শিক্ষা গ্রহণ করা আর শিক্ষা দান করাটা কিন্তু কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। কারণ আমরা যত শিক্ষিত হব, আমাদের সমাজ তত শিক্ষিত হয়ে উঠবে, কুসংস্কার মুক্ত হবে, কারণ একমাত্র শিক্ষাই পারে সমাজের সমস্ত কুসংস্কার দূর করতে। তাই বলছি, যত পারুন শিখুন, শেখার শেষ নেই। অন্যকে শিক্ষা দান করুন। শিক্ষা দান করতে কিন্তু টাকা পয়সা লাগে না। তাই শিক্ষা দান করুন, শিক্ষা অর্জন করুন, শিখুন। আর তার পাশাপাশি আমরা আরো যে ব্যাপারে আড্ডা দিয়েছে আজকের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেমনটা উনি বললেন যে অবশ্যই এখনকার শিক্ষা ব্যবস্থা আহ মানে নেট দুনিয়া তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এখনো আমরা অনেক কিছু যেটা আমাদের অজানা, ইনকমপ্লিট, চট করে 2 মিনিটের মধ্যে আমরা নেট সার্চ করে পেয়ে যাই। কিন্তু পেলেও সেই যে গাইডেন্সটা, যে একজন শিক্ষক যেভাবে তোমাকে একটা পয়েন্ট ধরে ধরে বোঝাবে, নেট কিন্তু বোঝাবে না। তাই এখনো টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্কটা কিন্তু বজায় আছে এখনো কিন্তু, যার জন্য আরো মানে এখন নলে কি হতো, বাড়িতেই অনলাইনের মাধ্যমে পড়াশোনা চলতো, যার জন্য এখনো কিন্তু সেই ব্যবস্থা চালু হয়নি, স্কুলটা এখনো আছে। এক এই জন্যই আছে কারণ শিক্ষক আর ছাত্র ছাত্রীদের যে সম্পর্ক, সেটা কিন্তু কখনো পুরনো হবে না বা শেষ হবে না, কারণ একমাত্র বাবা মা, বাড়িতে বাবা মা, স্কুলের শিক্ষকরাই প্রত্যেকটা ছোট ছোট জিনিস সুন্দরভাবে ধরিয়ে ধরিয়ে একটা ছাত্র বা ছাত্রীকে পরিণত মানুষ করে তুলতে পারে, শিক্ষিত মানুষ করে তুলতে পারে। তাই বলবো বন্ধুরা, আমাদের আজকের এই আড্ডা এখনো ইনকমপ্লিট নয়, আরো বাকি আছে, আমাদের সঙ্গে থাকো। এই প্রসঙ্গে, শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে আমার আরেকটি ছোট্ট জিনিস মাথায় এলো। যেমন আমরা সকলেই জানি ডাউরি, পণ প্রথা, রাইট? পণ প্রথাটা কেন, যদি আমি জিজ্ঞেস করি পণটা কেন, এখনো অনেক ফ্যামিলিতে দেখা যায় মেয়ের বিয়ে দিতে গিয়ে আহ হিমশিম খেয়ে যায়, ছেলের বাড়ি থেকে এত কিছু চেয়েছে কেন, কারণ ছেলেকে বা ছেলের বাড়ির ছেলের বাবা মা পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে অনেক টাকা খরচা করে, সেই টাকাটা তুলতে হবে মেয়ের বাড়ি থেকে, মানে ছেলের শ্বশুর বাড়ি থেকে। এইরকম চিন্তা ভাবনা কেন রাখে জানেন তো? কারণ তাদের মধ্যে শিক্ষার অভাব। এই যে ডাউরি মানে এই যে পণ প্রথা, এইটা একমাত্র মেটাতে পারে শিক্ষা। তাই বলছি শিক্ষিত হন, কারণ এই ডাউরি পণ প্রথা এগুলো ভুল। এই কারণ আমি মনে করি বাড়িতে ছেলেদের যে শিক্ষাটা দিচ্ছেন পয়সা খরচা করে, যারা এরকম চিন্তা ভাবনা রাখেন, তাদেরকে বলছে এটাও কিন্তু নিজেদের জন্যই, বা আপনার ছেলে বা বাড়ির মেয়েকে প্রপার শিক্ষা দেওয়ার জন্য। তো শিক্ষার কথা বলতে বলতে আমাদের শিক্ষক প্রসেনজিৎ স্যারকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে আবার। হ্যাঁ স্যার, যেটা আপনাকে বলেছিলাম যে এই একদিকে আপনার শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনি আপনার এত বড় একটা পৃথিবী যেখানে আপনি শিক্ষা দান করে যান, প্রতিনিয়ত একটা ব্যস্ততার মধ্যে থাকেন, তার পাশাপাশি আপনার ফ্যামিলি, তো এই দুটো জিনিস আপনি কি করে ব্যালেন্স করেন? আমি জানি না লাস্ট টাইম কতটা বলেছি। আহ, আপনি প্রথম থেকেই যেটা আমরা বলেছেন। হ্যাঁ, আহ, একটা জিনিস আমরা সবাই মাথায় রাখি বা আমাদের বাচ্চাদেরকেও বলি যে চ্যারিটি বিগিনস এট হোম। সিমিলারলি যেটা আমি বলতে চেষ্টা করছিলাম যে লাভ এন্ড হ্যাপিনেস, ফ্যামিলি বন্ডিং, ইমোশনাল বন্ডিং বিগিন অ্যাট হোম অনলি। তো যদি ভিতরের ভালোবাসা আমার প্রিয়জনকে, আমার স্ত্রীকে, আমার পুত্রকে, আমার সন্তানকে, আমার বাবা, আমার মাকে, আমার বোনকে, যদি এটা ভালোবাসা
হ্যালো স্যার, আপনার আওয়াজটা না একটু কেটে কেটে আসছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য। হ্যালো হ্যালো। তো সরি বন্ধুরা, নেটওয়ার্কের ওপর তো আমাদের হাত থাকে না। তাই বলছি, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আজকে স্যারের সঙ্গে আবার ডিসকানেক্টেড হয়ে গেলাম। তবে আশা রাখছি আমরা আবার স্যারকে পাবো, কারণ আজকে আমি আড্ডাটি কমপ্লিট করেই তবেই বিদায় নেব আপনাদের থেকে। আর আরেকটা কথা আবার বলে দিই, আমাদের এই আড্ডাটি কিন্তু ভীষণ স্পেশাল আড্ডা আজকে যেটি চলছে পড়াশোনা নিয়ে। অন্যান্য দিনের থেকে একটু আলাদা, যেমনটা প্রথমে আমি রিভিল করতে চাইনি, তবে এখন রিভিল হয়ে গেছে কারণ তোমরা প্রোগ্রামটি দেখছো। তাই এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম যাতে তোমরা মিস না করে যাও, তার জন্য কি করতে হবে তোমাদের, আমাদের এএমএস মোশন পিকচার্স যে পেজটি আছে তা টুক করে লাইক করতে হবে, আর যে ইউটিউব চ্যানেলটি আছে তা সাবস্ক্রাইব করতে হবে। কারণ আমাদের ইউটিউবে আমাদের এই প্রোগ্রাম গুলো যাচ্ছে, শুধু তাই নয়, আমাদের শর্ট ফিল্ম, নতুন নতুন শর্ট ফিল্ম আসছে আরো, বা যারা তোমরা আমাদের আগের শর্ট ফিল্ম গুলো দেখোনি বা আমাদের আগের এপিসোড গুলো তোমরা দেখোনি, সেগুলো তোমরা ইউটিউবে বা আমাদের পেজেও পেয়ে যাবে। তাই চুপ করে সেটা সাবস্ক্রাইব করে ফেলো, আর আমাদের বেল আইকনটা আছে সেটাকেও টুক করে প্রেস করে ফেলো, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও, আমাদের ভিডিওগুলো পাবলিশড হলে সেগুলো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা চাই না তোমরা সেটাকে মিস করে দাও। আর বন্ধুরা, যারা আমার প্রোগ্রাম দেখছো, প্রত্যেক দিন দেখছো, তাদেরকে বলছি আমাদেরকে কমেন্ট বক্সে জানাও তোমাদের আমাদের প্রোগ্রাম কেমন লাগছে। আর আমাদের, তাহলে আমরা তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নেব আমার সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার জন্য। আর শুধু তাই নয়, আজকে এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আড্ডা দিলাম, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে কিন্তু আমরা প্রসেনজিৎ স্যারের থেকে এমন অনেক তথ্য পেয়েছি যেগুলো তোমাদের কাজে লাগবে যারা এইচএস পাস করেছো। তো আবার আমরা স্যারকে পেয়ে গেছি। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, একটু কেটে কেটে আসছে আপনার আওয়াজটা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন ক্লিয়ার আসছে, বলুন বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো 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 স্যার। আই এম সো সরি মাই ফ্রেন্ড, সো সরি। আজকে আমাদের বৃষ্টির জন্য আমাদের আড্ডাটি ইনকমপ্লিট থেকে যাচ্ছে। আই হোপ, তবু মন খারাপ করার কিছু নেই, কারণ আমাদের আড্ডাটি কিন্তু প্রথম থেকে বেশ জমে উঠেছে। পড়াশুনো নিয়ে একটু নতুনত্ব স্বাদ নিয়ে আজকে আমরা আড্ডা দিয়েছি। আশা রাখছি প্রসেনজিৎ স্যারকে আমরা আবার পাবো আমাদের আড্ডায়, কারণ এখন ওনাকে প্যাচে ফেলা বাকি ছিল। তবে সেই প্যাচটায় ফেলবো। আজকে যদি না হয়, তোমাদেরকে কথা দিচ্ছি নেক্সট টাইম আবার আমরা স্যারকে আমাদের অনুষ্ঠানে নিয়ে এসে প্যাচে ফেলবো। তবে তার আগে বলে দিই, আমরা তো ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জানার ছিল সেগুলো আমরা জেনেই গেছি স্যারের কাছ থেকে। তাই যারা এইচএস দিয়েছো এবছর নতুন, বা এইচএস পাস করেছো, তাদেরকে বলছে এই এপিসোডটি দেখতে মিস করো না, কারণ স্যার তোমাদের জন্য একটা মেসেজ দিয়েছে, সেটি অবশ্যই দেখবে। আমি বলবো না, কারণ আমি বলে দিলে তোমরা এখনই দেখে নেবে, তাই বলছি ভিডিওটিকে আবার দেখবে প্রোগ্রামটি শেষ হওয়ার পর, সেখানেই তোমরা পেয়ে যাবে, আর অবশ্যই পুরোটি দেখবে। ইনফ্যাক্ট তোমাদেরকে আরো বলে দিই, আমাদের আগামীকাল যে গেস্ট আছেন তিনি কিন্তু ভীষণ ফেমাস একজন। প্রত্যেকদিনই ফেমাস মানুষজন আসছে আমাদের এপিসোডে, তবে কালকেও একজন ফেমাস স্পেশাল লোক আসছেন। উনি আর কেউ নন, আমাদের পরিসংখ্যানবিদ এবং থিয়েটার আর্টিস্ট, সাথে উনি কবিও, ওঙ্কার প্রসাদ ঘোষ। আমরা সকলেই তার নাম জানি, ওঙ্কার প্রসাদ ঘোষ। তো আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর আমাদের এপিসোড গুলোকে মিস করবে না। তাই আজকে যেটা আমি বলছিলাম যে হ্যাঁ, ডাউরি নিয়ে ছেলেদেরকে শিক্ষা দাও, নিজেরাও শিক্ষিত হও। যাতে এই যে যারা এরকম মেন্টালিটি রাখো যে এত টাকা পয়সা খরচা করে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার ডক্টর করলাম, ছেলে শ্বশুর বাড়ি থেকে সেই টাকাগুলো তুলবো, ভুল ভাবছো। কারণ তোমরা ছেলেকে মানুষ করছো তোমাদের বৃদ্ধ বয়সে দেখবে বলে সেটা ভেবেও,
তার পাশাপাশি ছেলেকে যাতে সমাজে একজন বিশিষ্ট মানুষ হিসেবে দেখতে পারো সেই জন্য। তো এখানে স্বার্থ কিন্তু সবারই জড়িয়ে। তো টাকা দিয়ে কোনো কিছু সম্পর্ক আমার মনে হয় না কম্পেয়ার করা যায়। তো সেই জায়গা থেকে বলবো একটু শিক্ষিত হন, সবাইকে শিক্ষা দান করুন, আর সবাইকে এটা বলুন এই ডাউরি সিস্টেমটাকে বন্ধ করতে। শুধু তাই না, এরকম অনেক জায়গায় দেখেছি, অনেক ফ্যামিলিতে আহ গ্রামে গঞ্জে এটা বেশি হয়ে থাকে, আমাদের শহরেও হয়েছে অনেক কনজারভেটিভ ফ্যামিলিতে। তারা ভাবে যে মেয়েরা মাধ্যমিক পাশ হয়ে গেছে, এই বিষয়ে আর পড়াবো না, অনেক পড়ে নিয়েছে, মেয়ের জন্য শিক্ষিত ছেলে খুঁজতে প্রবলেম হবে। তো সেই জায়গা থেকে তারা কি করেন, মেয়েদেরকে শিক্ষা মাধ্যমিক দেওয়ার পর ওখানেই পড়াশোনাটা মানে বন্ধ করিয়ে দেন। তা করবেন না, বাড়িতে ছেলে মেয়েদের শিক্ষা দিন, পড়ান। কারণ শিক্ষার শেষ হয় না, যত শিক্ষা অর্জন করবে তাতে কিন্তু দোষের নয় বা অন্যায়ের নয়। যত শিক্ষা গ্রহণ করবেন তত কিন্তু সমাজ উন্নত হবে। আমরা স্যারকে আবার পেয়ে গেছি। স্যার, হ্যাঁ স্যার, হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। যেটা বলে হ্যাঁ। আমি আপনার লাস্ট কোশ্চেনটার জবাব শেষ করব। যদি ভালোবাসা ভিতরে হ্যাঁ। থাকে, অন্তর থেকে থাকে, তো ডেফিনেটলি আপনি আপনার পরিবারকে সময় দিয়ে আপনার দায়িত্ব পালন করে আপনি কিন্তু আপনার নিজের পছন্দের কাজগুলো করে যেতে পারেন, আপনি সমাজের জন্য কাজ করে যেতে পারেন। বাহ, বাহ, খুব সুন্দর। হ্যালো। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ। হ্যালো। তো স্যার এতক্ষণ, হ্যাঁ শুনছেন? হ্যাঁ, এতক্ষণ তো আপনার কথা শুনলাম, আমাদের অডিয়েন্সদের কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে যে স্যারকে, সবাইকে আমাদের অনুষ্ঠানে এলে প্যাচে ফেলি, স্যারকে কেন এখনো প্যাচে ফেলছি না। তো আমাদের একটি ছোট্ট রাউন্ড আছে প্যাচের পাঁচ, আপনি অনুমতি দিলে শুরু করব। দেখুন, আমি ডিটেলস প্যাচে আমি অবশ্যই ট্রাই করব, কারণ দেখুন, আমি এই জিনিসগুলো নিয়ে হয়তো আমার মনকে ভাবাতে পারি না, বা ওই যে গুগলি জাতীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমি ইমিডিয়েট মনকে ভাবাতে পারি না। তবে আমি ট্রাই করব, দর্শক বন্ধুরা যখন রিকোয়েস্ট করছে আমি অবশ্যই ট্রাই করব। আমি একটা অন্য জগৎ ভেরি নিয়ে কাজ ইজি, করি তো। ওকে। একদম একদম ভেরি ইজি, আপনি পারবেন। এমন শুরু করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, শিওর। এমন কি জিনিস যা কাটলে বড় হয়? এমন কি জিনিস যা পাকলে বড় হয়? কাটলে, কাটলে কাটলে, বড় হয়। আচ্ছা, এমন কি জিনিস যে কাটলে বড় হয়? হুম, না, ঠিক মাথায় আসছে না, কোনো ক্লু? আমরা কি কাটি? ওকে, একটা ক্লু দিতে পারি, আমরা কি কাটি? মাটি কাটা হতে পারে। এর বেশি আমি দিতে পারবো না, আপনি পারবেন। এটা একদম কাছাকাছি, আপনি পারবেন স্যার, একটু ভেবে না, দেখুন। মাটি, আমি, মাটি কাটা হতে পারে। আমি খুব কাছাকাছি গেছি, কিন্তু মাটি কাটা হতে পারে। আচ্ছা, কাটলে আচ্ছা, পুকুর। পুকুর কাটলে ওয়াও, পুকুর, পুকুর বড় হয়। থ্যাংক ইউ রাইট ফর দ্য আনসার। ক্লু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু, কি আপনি পারলেন। ওকে, নেক্সট কোশ্চেন। এমন কোন শব্দ যেটা আমরা ভুল উচ্চারণ করি? ভুল উচ্চারণ করি? উম, না, ঠিক কোশ্চেনের মানেটা বোঝায়, অনেক ওয়ার্ড আমরা অনেক ভুল উচ্চারণ করি, সঠিক কোশ্চেনেই প্রনাউন্স। আমি ক্লু দিচ্ছি না, কোশ্চেনেই আনসার আছে। কোশ্চেনটা রিপিট করুন প্লিজ। এমন কোন শব্দ যেটা আমরা ভুল উচ্চারণ করি? ভুল, ভয়রস্যু ল, ভুল। ভুল কথাটা ভুল উচ্চারণ করি। ওয়াও, রাইট আনসার। আপনি শুধু শুধু ভয় পাচ্ছিলেন। না, একজন নারী কি করে, হ্যাঁ, একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? অসাধারণ কোশ্চেন আপনার। আহ, আমাকে ভাবাচ্ছে খুব। 30 দিন না ঘুমিয়ে কোনো মানুষ কি করে থাকতে পারে? কোশ্চেনে আনসার স্যার। একজন নারী 30 দিন কি করে না ঘুমিয়ে থাকতে পারে? না ঘুমিয়ে, না ঘুমিয়ে। নো। না, আমি ঠিক আসছে না, সরি, ওকে, আমাকে হেল্প করুন।
আহ, আচ্ছা একটু হেল্প করছি, একটা ক্লু দিচ্ছি, আমরা ঘুমোই কখন? রাত্রে জেনারেলি। তো হোয়াট উইল বি দিস আনসার? দিনে না ঘুমিয়ে থাকতে পারি। হ্যাঁ মানে রাতে ঘুমিয়ে, উনি রাতে হুম, ঘুমোচ্ছেন দিনের। হুম। মানে এখানে কোশ্চেনটা হচ্ছে একজন নারী কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে আচ্ছা, পারে? আচ্ছা। তো রাতে ঘুমিয়ে। হ্যাঁ, আমি হ্যাঁ, বলে রাত্রে দিলাম ঘুমিয়ে আনসারটা, রাতে ঘুমিয়ে বলেই দিলাম। ওকে, নেক্সট কোশ্চেন। 10 জন মানুষ 10 ঘন্টা একটা দেওয়াল তৈরি করে। 10 জন হুম। মানুষ 10 ঘন্টায় একটা দেওয়াল তৈরি করে। ওই দেওয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? আহ, যদি এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তাহলে হয়তো একটু অসুবিধা হবে। 10 জন মানুষ 10 ঘন্টায়, 4 জন মানুষের ডেফিনেটলি সময় তো বেশি লাগবে। স্যার একটু আহ, গুগলির ভাষায় ভাবুন, একটু গুগলির আচ্ছা। ভাষায় ভাবুন, পারবেন। আরেকটু বলার চেষ্টা করুন তো আমাকে রিপিট করে। 10 জন মানুষ 10 ঘন্টায় একটা দেওয়াল তৈরি করে। ওই দেওয়ালটি 4 জন মানুষ তৈরি করতে কত সময় লাগবে? উম, না দিদি, আসছে না। কোনো সময় লাগবে না, কারণ অলরেডি দেওয়ালটি তৈরিই ছিল। আচ্ছা। এই জন্যই তো গুগলি। ওকে, নেক্সট লাস্ট ওয়ান। এমন কোন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায়? আহ, এটা গুগলির মতন ভাবুন, পারবেন। সেটাই হচ্ছে সমস্যা, মাথায় গুগলি আসে না, মাথায় সবসময় শিক্ষকতা করতে করতে ওই ফ্যাকচুয়াল লার্নিং এন্ড ফ্যাকচুয়াল একদম। টিচিং এর কথা চলে আসছে। আহ, শব্দ হলেই ভেঙে যায়। একটু ভাবুন, পারবেন, ভেরি ইজি। এই সাইলেন্স, হ্যাঁ, সাইলেন্স, নীরবতা। আমি জানি না আপনার হিসাবে উত্তর সঠিক কাইন্ড কিনা। অফ, কাইন্ড অফ আপনার নীরবতা এই সব, আনসারটি। হ্যাঁ, নীরবতা শব্দ হলে ভেঙে যায়। একদম একদম রাইট আনসার এটিও। আরেকটি আনসার ঘুম। আপনার উত্তরটিও রাইট। থ্যাংক দুটোই ইউ। আছে, নীরবতা প্লাস ঘুম, দুটোই রাইট আনসার। আচ্ছা স্যার, আমাদের রাউন্ড এখানেই শেষ হচ্ছে, শুধু একটা পারেননি, বাকি সবগুলোই পেরেছেন। আহ তা না হলে আপনি এমনি এমনি টিচার নন। আর আচ্ছা, আমাদের আরেকটা রাউন্ড আছে, দিস অর দ্যাট, এটি অথবা ওটি, মানে দুটো করে অপশন থাকবে, আপনাকে আপনার যেটা ভালো লাগে আপনার সেটা বলতে হবে। ওকে। শুরু করব। হ্যাঁ, ওকে। নিশ্চয়, নিশ্চয়। সিনেমা ওর সিনেমা ওর টিচার? সিনেমা অর টিচার। টিচার। টিচার মিন্স শিক্ষকতা, শিক্ষক। ওকে, ওকে, ইয়েস। আপনাকে মানে হ্যাঁ, দুটোর মধ্যে একটা বলতে হবে। সিনেমা আর টিচার। টিচার। ওকে। ফিচার্স আর ওয়েব সিরিজ? ফিচার্স ফিল্ম আর ওয়েব সিরিজ? আপনার আওয়াজ আমি ঠিক বুঝতে, টিচার স্যার। ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ। হ্যাঁ। হ্যাঁ, এটা কি বলতে হবে আমাকে? দুটোর মধ্যে একটা, মানে যেটা আপনার পছন্দ, ফিচার ফিল্ম দেখতে বেশি পছন্দ করেন না ওয়েব সিরিজ? আচ্ছা, ফিচার্স ফিল্ম। ওকে। ইন্ডিয়ান ড্রেস মানে ধুতি আর পাঞ্জাবি, নাকি ওয়েস্টার্ন মানে শার্ট প্যান্ট, কোনটা? দেখুন, আমার যদি পার্সোনাল পছন্দ তো অবশ্যই অফিসিয়ালি শার্ট প্যান্ট। ওকে। ভিলেজ আর টাউন? ডেফিনেটলি ভিলেজ। ওকে। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান? মোহনবাগান। ওকে। দুর্গা পূজা আর দিওয়ালি? দিওয়ালি। ওকে। ডাল ভাত আর খিচুড়ি? খিচুড়ি। ওকে। অক্ষয় কুমার আর ঋত্বিক রোশন? একটু অন্য অক্ষয় ধরনের এটা। অক্ষয় কুমার, অক্ষয় কুমার। অক্ষয়। ওকে। রবি ঘোষ আর চিন্ময় রায়? চিন্ময় রায়।
ওকে, সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক। সত্যজিৎ রায়। আমাদের রাউন্ড এখানেই শেষ হলো, খুব সুন্দর রাউন্ড খেললাম আমরা। আপনার কেমন লাগলো স্যার খেলে? আহ, আমি যদি পুরো সেশনটার কথা বলি, আমি ভীষণ ভীষণ খুশি হলাম। অনেকদিন পর একটা মানে নিজের শেয়ার করার সাথে সাথে একটা আনন্দ পাওয়া যেটা গেল। দেখুন, আমি কন্টিনিউ লাস্ট 3 মাস ধরে ওয়েবিনারের সাথে এত ভীষণ ভাবে জড়িয়ে আছি, সব জায়গায় কিন্তু একটা সিরিয়াসনেস, কিন্তু আজকে সিরিয়াসনেস সাথে সাথে যে একটা মানসিক অনাবিল আনন্দ, আমি খুবই আপ্লুত। এবং ওয়ান্স এগেইন আই ওয়ান্ট টু heartfelt I want to express my heartfelt gratitude to AMS Motion Picture and all the team members, to all of you. Thank you very much for this opportunity for me particularly. কারণ আমি দেখলাম যে আপনাদের এই সপ্তাহটা পুরো সেলিব্রিটিদের জন্য চলছে। আমি কোনো মতেই সেলিব্রিটি না, আমি একজন শিক্ষাবিদ, একজন শিক্ষক এবং একজন লার্নার। তো আমাদের মতো একজন মানুষকে আপনারা এই জায়গায় দর্শকের জন্য তুলে ধরছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। থ্যাঙ্কস টু ইউ স্যার দ্যাট ইউ কাম হিয়ার অ্যান্ড আমাদেরকে এত সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করে তুলেছেন। তার পাশাপাশি আমি প্রসঙ্গে একটু ছোট্ট করে বলি যে আপনি বললেন যে আমাদের পুরো এপিসোডটাই সেলিব্রিটি শো গেছে, আপনি কেউ নন, এটা ভুল কথা। কারণ উনারা উনাদের জগতে সেলিব্রিটি, অ্যাক্টিং ওয়ার্ল্ডে, আপনি শিক্ষকতার ওয়ার্ল্ডে কিন্তু আপনি একজন সেলিব্রিটি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনিও একজন সেলিব্রিটি। প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছেন, প্রচুর স্টুডেন্টদের ভালোবাসা পাচ্ছেন। এর থেকে বড় সেলিব্রিটি আমার মনে হয় না লাইফে আর কিছু থাকে। তো আপনিও একজন সেলিব্রিটি, আমাদের শোতে এসে আমাদের শোটাকে এত সুন্দর লাইফফুল করে তুলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ AMS মোশন পিকচার্স এর পক্ষ থেকে। আর আমরা আশা রাখছি আপনাকে আবার পাবো, কিন্তু তার আগে আপনার সম্পর্কে একটা ছোট্ট জিনিস আমার জানা হয়নি। এটা আমার নয়, আমার দর্শক বন্ধুদেরও প্রশ্ন, যে আপনি অবসর সময়ে আর কি কি করেন? অবসর সময়ে যেটা আমার বলা হয়নি আমার ইন্ট্রোডাকশনে বা কথাবার্তার মধ্যে, সেটা হচ্ছে কবিতা লেখা। আমি খুব কবিতা লিখতে ভালোবাসি এবং সাথে থিয়েটার করি। থিয়েটার মানে লোকাল ল্যাঙ্গুয়েজের থিয়েটার, যার মাধ্যমে ওয়ান্স এগেইন ওই যে সমাজের প্রতি একটা মেসেজ বা পৌঁছানোর মতো কোনো থিয়েটার। যেমন রিসেন্টলি ইন দ্য মান্থ অফ জানুয়ারি যে আমি থিয়েটার করেছি, সেটা হচ্ছে চাক ভাঙা মধু, লাশ ঘুইরা যাক, বিজন ভট্টাচার্যের নাটক। এগুলো লোকাল বাংলা ল্যাঙ্গুয়েজে অজিতেশ ব্যানার্জির নির্দেশনায় এখানে মঞ্চস্থ হয়েছিল। তো সেই মাঝে মাঝে সময় পেলেই আমি ওই জায়গায় ছুটে যাই কবিতা লিখতে অথবা ওই নাট্য মঞ্চে। আপনার লেখা 2 লাইন কবিতা আমরা শুনতে পারি যদি আপনার অনুমতি থাকে? হ্যাঁ, লেখা এই মুহূর্তে আমি পুরো মনে করতে পারবো না, বাট আমি একটা চেষ্টা করছি যতটা মনে আসছে। কবিতাটার নাম হচ্ছে এ কেমন তুমি। গভীর অন্ধকারে পথ খুঁজে পাও তুমি, বর্ষ বিমুখ দিনে নিজেকে খুঁজে পাও তুমি, তবে আজ এই কঠিন সময়ে তোমার কেন বিরূপ চেহারা, এ কেমন তুমি, এ কেমন তুমি। আমি খুশি হব যদি আপনি কোনো অপশন দেন, আমার এই কবিতাটা আপনাদের কাছে পাঠাবো, আপনারা যদি কোনো ভাবে শেয়ার করতে পারেন। এ কেমন তুমি কবিতা যেটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে যে একজন সাহসী মহিলা, ইয়াং গার্ল, সমস্ত কিছু প্রতিবাদ করতে সে জানে, কিন্তু যখন একটা বিশেষ কিছু অন্যায় কাজ তার সামনে আসছে সে কিন্তু প্রতিবাদ করছে না। তো আমার কোশ্চেন তার সেই মহিলার কাছে ছিল, এ কেমন তুমি, তুমি তুমি আমি জানি তো তুমি তো মাঝ সমুদ্রে একটা ছোট্ট খড়কুটো নিয়ে বাঁচতে পারো, আমার এই বিশ্বাস আছে, আমি জানি তোমাকে, কিন্তু আজ এই অন্ধকারের দিনে তুমি কেন প্রতিবাদ করছো না, তুমি কেন রুখে দাঁড়াচ্ছ না। কবিতার বিষয়বস্তু ছিল এটা, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই স্যার, আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই শেয়ার করব আমাদের পেজে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আমরা চাই আপনি আবার আমাদের অনুষ্ঠানে আসুন। যাওয়ার আগে আপনার কাছে আবার একটি ছোট্ট প্রশ্ন, আমাদের AMS মোশন পিকচার্স এর এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? যদি আপনি বলেছেন তাও আরেকবার আমি জানতে চাইছি। আমি এক কথায় বলবো, আমি খুব আনন্দিত, আপ্লুত, এবং এই রবীন্দ্রনাথের ভাষাতেই বলবো, শেষ হয়েও হইল না শেষ।
আজকে হয়তো অফিসিয়ালি এই পেজটা আপনি ব্লক শেষ করছেন, বাট আমার মনে হৃদয়ের এই যে বলে না টকবক টকবক, সেই হয়তো এর ইম্প্যাক্ট কতক্ষণ আমাকে আনন্দ দেবে আমি জানি না। সেই জন্য আমি বলছি শেষ হইল না, সেশন শেষ হয়ে যাবে, বাট আমার মনের আনন্দ শেষ হবে না, এই তো শুরু। বাবা, আমরাও এই ইন্টারভিউটি মনে রাখবো, আপনাকে মনে রাখবো, মনে থাকবে, আর আপনার কবিতা অবশ্যই আমরা শেয়ার করব। তো স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা রাখছি আপনারাও আপনাকে সবাই আমরা আবার পাবো আমাদের আড্ডায়। থ্যাংক ইউ স্যার। যেমন বন্ধুরা দেখলে আজকে আমাদের আড্ডাটি কিন্তু বেশ জমে উঠেছিল। আমাদের প্রফেসর, শিক্ষক, অভিনেতা, তার পাশাপাশি উনি একজন কবিও, আর উনি একজন ডিরেক্টরও। ওনার নাম ডক্টর প্রসেনজিৎ কর্মকার। ওনাকে নিয়ে আজকে আমাদের আড্ডা ছিল। আমাদের আড্ডাটি কিন্তু আজকে খুব সুন্দর জমে উঠেছিল। তো বলছি তোমরা যাতে মিস না করে যাও, আমাদের এই এএমএস মোশন পিকচার্স এর পেজটিকে লাইক করো, আমাদের সাথে থাকো, আর আমাদের এই প্রোগ্রামটিকে দেখো। ইনফ্যাক্ট সব থেকে বড় ব্যাপার, আমাদের এই যে পুরো সপ্তাহটা একটা পুরোটাই কিন্তু সেলিব্রিটি শো গেছে। ইনফ্যাক্ট আজকে একটু অন্য ধারার আমরা একটু আড্ডা দিয়েছি, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের যে আবার আমি বারবার বলছি, আমাদের ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করো। আমি কেন বারবার তোমাদের বলি, হয়তো তোমরা বিরক্ত হয়ে যাও রোজ বারবার কেন আড্ডা উইথ অনুতে অনু রোজ বলে যে আমাদের পেজটিকে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেন বলি জানেন তো? কারণ আপনাদের ভালোবাসা, এই যে আজকে 20-22 দিন ধরে আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসছেন না, এই ভালোবাসাটা আমরা মিস করি। আমরা চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। তাই বলছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তাই আগামীকাল আমাদের প্রোগ্রামে যিনি আসছেন, সেই প্রোগ্রামটি যাতে আপনারা মিস না করে যান, তার জন্য কি করতে হবে? আমাদের সাথে থাকতে হবে। কারণ আগামীকাল আমাদের প্রোগ্রামে আসছেন পরিসংখ্যানবিদ, থিয়েটার আর্টিস্ট, কবি ওঙ্কার প্রসাদ ঘোষ। কবি ওঙ্কার প্রসাদ ঘোষ। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নমস্কার, শুভরাত্রি।